সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি 9-10 ইউটিউব চ্যানেলে। তোমাদের টেস্ট পরীক্ষা সবারই কমপ্লিট হয়ে গেছে। আমি জানি না তোমাদের কেমন টেস্ট পরীক্ষা হয়েছে, আশা করি তোমাদের অনেকের ভালো রেজাল্ট হবে টেস্ট পরীক্ষাতে, হয়তো অনেকের রেজাল্ট খুব একটা ভালো হবে না। তো তোমাদের প্রিপারেশনটা একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিওগুলো আমরা নিয়ে এসেছি। আরও অনেক প্রিপারেশন চলছে, তোমাদের টেস্ট পেপার সলিউশনও চলছে, তার সাথে সাথে এই যে টপিকগুলোকে আরও ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমাদের প্রিপারেশনে এই যে মাধ্যমিক 2026-এর এই প্রিপারেশনটাকে আরও ভালোভাবে তৈরি করার জন্য আমরা তোমাদের সাথে আছি। তোমরা এই ভিডিওগুলো থেকে অনেক বেনিফিট পাবে। আর এখনও যদি তোমরা ভাবছো যে আমরা আগের রাতে পড়ে সমস্ত কমপ্লিট করে নেবো, কোনো দিনই হবে না। এই ভিডিওগুলোকে ফলো করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল নোটিফিকেশান অল নোটিফিকেশানে সেট করে রাখো, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকে আনতেই চলেছি। আজকে আমরা যে ব্যাপারটা ক্লিয়ার করব সেটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারের উদ্ভিদের চলন এবং উদ্ভিদের হরমোন। তো এই দুটো টপিকটাকে আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নেব এবং এখান থেকে যত ধরনের কোয়েশ্চেন হয় সমস্ত ধরনের কোয়েশ্চেনগুলোকে আমরা এখানে কমপ্লিট করে নেব। এখনও যদি ঘরে বসে শুয়ে দিন কাটিয়ে দিচ্ছ, ভাবছো যে মাধ্যমিকের রেজাল্ট এমনি এমনি ভালো হয়ে যাবে, তো সেই আশা ভুলে যাও। এখনই অ্যাক্সেলারেটরে পা দাবাও এবং ভালো রেজাল্ট করার দিকে এগিয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি তোমাদের জ্যোতি স্যার অ্যান্ড আজকে নিয়ে চলে এসেছি প্রথম চ্যাপ্টারে দুটো টপিকের অনেকগুলো কোয়েশ্চেন। আশা করছি এই কোয়েশ্চেনগুলো করলে তোমাদের ম্যাক্সিমাম কনফিউশনগুলো দূর হয়ে যাবে, ম্যাক্সিমাম যে তোমাদের কোয়েশ্চেনগুলো আসার চান্সেস রয়েছে, আসার অনেকটা প্রবাবিলিটি রয়েছে, সেই কোয়েশ্চেনগুলোকে আমি নিয়ে এসেছি। চলো দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে যে কলসপত্রী উদ্ভিদের পাতায় পতঙ্গ এসে বসলে কলসটি পত্রফলকের দ্বারা বন্ধ হয়ে যায়, এটি হলো। তাহলে তোমরা জানো যে আমাদের যে বক্রচলন আছে এই বক্রচলনটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, তাই না? আবিষ্ট বক্রচলন দুটো ভাগে ভাগ করেছিলাম আমরা। একটা হচ্ছিল ট্রপিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, আর একটা হচ্ছিল আমাদের ন্যাস্টিক চলন। ওকে ডান। তাহলে একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে আমাদের ন্যাস্টিক চলন, তাই না? এইবার এই ট্রপিক চলনের অনেকগুলো ভাগ ছিল। কি ভাগ ছিল? আলোকবর্তী চলন, অভিকর্ষবর্তী চলন, জলবর্তী চলন। আর এই ন্যাস্টিক চলনেরও অনেকগুলো ভাগ ছিল, 4টে ভাগ ছিল, তাই না? কি ভাগ? একটা হচ্ছে ফোটোন্যাস্টিক, একটা হচ্ছে কেমোন্যাস্টিক, একটা হচ্ছে আমাদের থার্মোন্যাস্টিক, একটা হচ্ছে সিসমোন্যাস্টিক, তাই না? তাহলে এই ন্যাস্টিক চলনের 4টে ভাগ ছিল। আচ্ছা, এই ট্রপিক চলন গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আশা করছি সকলেই জানো যে ট্রপিক চলনটা যেটা হচ্ছে সে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই যে ন্যাস্টিক চলন এই উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে ট্রপিক চলন আর ন্যাস্টিক চলনের মেন ডিফারেন্সটা কি? মেন ডিফারেন্স হচ্ছে এই যে ট্রপিক চলনটা রয়েছে, এই ট্রপিক চলনটা উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আর ন্যাস্টিক চলন কি হচ্ছে? উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর একটা মেন ডিফারেন্স কি না, এই ট্রপিক চলনটা একটা বৃদ্ধিজ চলন, বেড়ে যায়। এইখানে বৃদ্ধিজ চলন হয় না, এখানে রসস্ফীতিজনিত চলন হয়, তাই না? রসস্ফীতি তারতম্যের জন্য চলনটা হয়। তাহলে এই ন্যাস্টিক চলনটাকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, তাহলে প্রথমটা হবে ফোটোন্যাস্টিক, দ্বিতীয়টা হবে আমাদের থার্মোন্যাস্টিক, তিন নাম্বারটা হবে আমাদের কেমোন্যাস্টিক, 4 নাম্বারটা হবে আমাদের সিসমোন্যাস্টিক, তাই না? তাহলে এই যে ফোটোন্যাস্টিকটা আমরা দেখলাম, এই ফোটোন্যাস্টিক মানে কি? আমি বলেছি ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? তাহলে ফোটোন্যাস্টিক কার দ্বারা? ফোটো কথাটা যেখানেই তোমরা পাবে তার মানে হচ্ছে আলোর দ্বারা। কার দ্বারা? এটা হচ্ছে আলোর দ্বারা। দেখবে তোমরা যে কোনো ফুল দিনের বেলাতে ফোটে, আবার কোনো ফুল সন্ধ্যাবেলাতে ফোটে, সন্ধ্যা মালতী সন্ধ্যাবেলাতে ফোটে, আবার পদ্ম ফুল দিনের বেলাতে ফোটে। তাহলে এটা কোন ধরনের চলন? এটা হচ্ছে আমাদের ফোটোন্যাস্টিক চলন। আবার এই যে থার্মোন্যাস্টিক মানে কার দ্বারা হবে? তাপের দ্বারা হবে, তাই না? টিউলিপ ফুল অধিক তাপে
খোলে কম তাপে বন্ধ হয়ে যায়, এরকম করে একটা ব্যাপার আছে দেখবে তোমরা। তাহলে টিউলিপ ফুলটা কিসের এক্সাম্পল? কেমোন্যাস্টিক থার্মোন্যাস্টিক চলনের এক্সাম্পল। আবার কেমোন্যাস্টিক মানে কি? কেমো মানে কথাটা কি? কেমো ব্যাপারটা মানে হচ্ছে যে আমাদের কেমিক্যাল, কার দ্বারা হবে? কেমিক্যাল, কোনো একটা কেমিক্যালের কম্পোজিশনের পরিবর্তন আসবে তবে কিন্তু আমাদের কেমিক্যাল ব্যাপারটা আসবে, তাই না? তাহলে এইখানে যে চলনটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা রাসায়নিক পরিবর্তনের ফলে যে চলনটা ঘটছে, তাই না? তোমরা দেখবে যে পতঙ্গভুক যে উদ্ভিদগুলো আছে সেটা এরকমভাবে হাঁ করে থাকে এবং এইখানে কোনো একটা পোকা যখনই বসে তখনই এটা এরকমভাবে বন্ধ হয়ে যায়। তাহলে এইগুলো কিসের মাধ্যমে হচ্ছে? রাসায়নিকের কোনো তারতম্যের জন্য হচ্ছে, রসস্ফীতিজনিত চলনের মাধ্যমে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। এর এক্সাম্পল কি? সূর্য শিশির বলতে পারো, ডায়োনিয়া বলতে পারো বা কলসপত্রী বলতে পারো, ঠিক আছে? এইগুলো সব পতঙ্গভুক উদ্ভিদ। আচ্ছা, সিসমোন্যাস্টিক চলনে কি হয়? সিসমোন্যাস্টিক চলন হচ্ছে লজ্জাবতীর পাতা, যেটা হচ্ছে স্পর্শজনিত চলন। তুমি লজ্জাবতী পাতাকে স্পর্শ করবে, দেখবে ও এরকমভাবে বুঝে যাবে বা মুদে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে এখানে? সিসমোন্যাস্টিক চলনটা স্পর্শের মাধ্যমে হচ্ছে। প্রত্যেকটা চলন তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চলনের মধ্যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে যে এই চলনগুলো কিন্তু সবই রসস্ফীতি আর তীব্রতার মাধ্যমে ঘটছে, তাই না? তাহলে এইখানে এই কেমোন্যাস্টিকের মধ্যে কি আসছে? কেমিক্যাল দ্বারা, এইটা কেমিক্যালের তীব্রতার দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এক্সাম্পলগুলো কি কি পেলাম? কলসপত্রী পেলাম, ডায়োনিয়া পেলাম, সূর্য শিশির পেলাম। তাহলে এই যে ন্যাস্টিক চলনটা রয়েছে না, এখান থেকে তোমরা একটা কোয়েশ্চেন পাবে পরীক্ষাতে, এটা লিখে রেখে দিতে পারো। এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবে, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, কলসপত্রী উদ্ভিদের পাতায় পতঙ্গ এসে বসলে কলসটি পত্রফলকের দ্বারা বন্ধ হয়ে যায়। এটি হলো এক ধরনের কেমোন্যাস্টিক চলো, বাকিগুলো হবে না। কেমোট্যাকটিক হচ্ছে আলাদা, কেমোট্রপিকও আলাদা, সিসমোন্যাস্টিক তো আমি তোমাকে বললাম। সিসমোন্যাস্টিক এখানে লজ্জাবতী পাতা স্পর্শজনিত চলন, স্পর্শের দ্বারা হয়, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। বলে যে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। তাহলে আমি এখনই বললাম যে এরকমভাবে মুখগুলো থাকে এবং এইখানে যখনই কোনো পোকামাকড় এসে বসে তখন কি হয়? এরকমভাবে সেটা করে বন্ধ হয়ে যায়। তাহলে এটা কিসের মাধ্যমে হচ্ছে? রাসায়নিক তারতম্যের জন্য হচ্ছে। তাহলে এটা আমি এখনই বললাম একটা কেমোন্যাস্টিক চলন। কেমন? কেমোন্যাস্টিক। কোন ন্যাস্টিক চলন? কেমোন্যাস্টিক, রাসায়নিকের মাধ্যমে হচ্ছে। তাহলে কেমোন্যাস্টিক, এই তো এনে ক দেওয়া নাই মানে এরকম ধরনের একটা ভুল লেখা আছে, হ্যাঁ, কেমোন্যাস্টিও বলা হয় এটাকে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, আর বাকিগুলো হচ্ছে আমাদের ভুল অ্যান্সার, ঠিক আছে? থার্মোন্যাস্টিতে আমি বললাম যে তাপের তারতম্যের জন্য হচ্ছে, ফোটোন্যাস্টি হচ্ছে আমাদের আলোর তারতম্যের জন্য, সিসমোন্যাস্টি হচ্ছে আমাদের স্পর্শজনিত চলন, স্পর্শের তারতম্যের জন্য, ঠিক আছে? বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটি হলো। তাহলে আমি বললাম যে কোনো কোনো ফুল দেখবে দিনের বেলাতে ফুটছে, আবার কোনো কোনো ফুল দেখবে তোমরা যে সন্ধ্যাবেলাতে ফুটছে, তাই না? তাহলে এইটা কিসের মাধ্যমে হচ্ছে? এইটা হচ্ছে আমাদের ওই ফটোপিরিয়ডিজমের জন্য, বা বলতে পারো আমাদের আলোর জন্য, তাই না? তাহলে এই ধরনের চলনটাকে আমরা কি বলবো? এই ধরনের চলনটাকে আমরা বলবো ফোটোন্যাস্টিক চলন। কার মধ্যে দেখা যায়? পদ্ম ফুলের মধ্যে দেখা যায়, হাসনুহানা ফুলের মধ্যে দেখা যায়, আমাদের সন্ধ্যামালতী ফুলের মধ্যে দেখা যায়। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের ফোটোন্যাস্টিক চলন। তাহলে সূর্যোদয়ের পরে ফুটছে মানে ভোরবেলা করে ফুটছে, আবার সন্ধ্যা হওয়ার আগে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মুদে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো ফোটোন্যাস্টিক চলন, এটাকে আমরা বলবো ফোটোন্যাস্টিক চলন, এটাকে আমরা বলবো ফোটোন্যাস্টিক চলন। বাদ বাকিগুলো কিন্তু ভুল। দেখো কেমোন্যাস্টিকটা হচ্ছে আলাদা, আমি বললাম। সিসমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক এগুলো সবই আমি ক্লিয়ার করে দিয়েছি আগের কোয়েশ্চেনটাতে। আচ্ছা, প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। তাহলে ট্রপিক চলন কি? একটু আগে বললাম যে ট্রপিক চলন হচ্ছে এক ধরনের আবিষ্ট বক্র চলন যে কিনা উদ্দীপকের গতিপথ অনুসরণ করে চলে। তাহলে উদ্দীপকটা যেদিকে যাবে আমাদের উদ্ভিদের চলনটাও সেই দিকেই হবে, তাই না? তার ট্রপিক চলন হচ্ছে এটাই, যে উদ্দীপকের গতিপথ অনুসারে চলে, তাই না? এটা একটা আবিষ্ট বক্র চলন যে কিনা উদ্দীপকের গতিপথটাকে অনুসরণ করে। তাহলে এখানে দেখো কোনটা সঠিক, কোনটি সঠিক, তাই না? প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য, কোনটা সঠিক বৈশিষ্ট্য তোমাদেরকে নির্ধারণ করতে হবে। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। আচ্ছা, কি বলেছে? উদ্দীপকের গতিপথ দ্বারা, হ্যাঁ উদ্দীপকের গতিপথ দ্বারা তো নিয়ন্ত্রিত হচ্ছেই, তার সাথে সাথে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন, হ্যাঁ এটাই তো আমরা উত্তর পেয়ে গেলাম, তাই না? একটু আগে তো এটাই বললাম যে এটা একটা এমন
উদ্ভিদের চলন যেখানে সে উদ্ভিদের গতিপথটাকে অনুসরণ করছে এবং গতিপথ অনুসরণ করে কি হচ্ছে যে সে আবিষ্ট বক্রচলনটাকে সম্পূর্ণ করছে। বাদ বাকি অপশনগুলো তোমরা দেখতে পারো, বাদ বাকি অপশনগুলো ভুল। দেখো এটি এক ধরনের রসস্ফীতিজনিত চলন, অবশ্যই নয়। রসস্ফীতি চলন তো নয়, এটা হচ্ছে বৃদ্ধিজ চলন। রসস্ফীতিজনিত চলন আমি তো এখনই বললাম ন্যাস্টিক চলন। আচ্ছা, উদ্দীপকের তীব্রতা অবশ্যই তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত তো হয় না, তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত কে হয়? ন্যাস্টিক চলন হয়। অক্সিজেনের প্রভাবে ঘটে না, এটা তো আরোই হবে না, কারণ ট্রপিক চলন অক্সিজেনের প্রভাবেই ঘটে। অক্সিজেনের প্রভাবে ট্রপিক চলন ঘটে। এটা তোমাদের 5 নম্বরে কোয়েশ্চেন আসে যে ট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা লেখো, তো এটা তোমাদের 5 নম্বরে অথবা 3 নম্বরে কোয়েশ্চেন দিয়ে দেয় 3+2-তে, তো এইটাও ভালো করে দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন বলছে ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ বা বন চ্যানেলের, যেটা সাইন্টিফিক নামে ডেসমোডিয়াম, পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হলো। তাহলে আমাদের যে বনচারাল আছে, এই বনচারালটা যদি আমরা ভালো করে ছবি আঁকি, ত্রিফলক প্রকৃতির হয়। কেমনভাবে হয়? ঠিক যদি আমরা ছবিটা আঁকি, ঠিক এরকম অনেকটা দেখতে হবে, আর এখানে একটা পাতা থাকবে। এবার এর চলনটা কেমন হয় বলো তো? এর চলনটা হয়, এই যে পাতা দুটো আছে, এই যে সাইডের দুটো পাতা দুটো আছে, এই সাইডের দুটো পাতাটা এরকমভাবে ওঠানামা করে, এরকমভাবে ওঠানামা করে। কি বললাম? এই সাইডের পাতা দুটো কি করে? ওঠানামা করে। সাইডের পাতাগুলো ওঠানামা করে, ঠিক প্রজাপতির ডানা যেমন এরকমভাবে করে সাইডের পাতাগুলো এরকমভাবে ওঠানামা করে। আর এই যে এই পাতাটা রয়েছে, এই পাতাটা কিন্তু স্থির থাকে, এই পাতাটা স্থির থাকে। আর সাইডের এই পাতা দুটো কিন্তু পর্যাবৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে এরকমভাবে ওঠানামা ওঠানামা করতে থাকে। তাহলে এই ধরনের চলনটাকে কি চলন বলা হয়? এই ধরনের চলনটাকে বলা হয় প্রকরণ চলন। এই ধরনের চলনটাকে বলা হয় প্রকরণ চলন। বোঝাতে পারলাম? তাহলে দেখো কোথায় আছে প্রকরণ চলন, এই তো এইখানে হচ্ছে প্রকরণ চলন। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বলন তো হবে না, বলন তো কখনোই হবে না, বলন হবে না, পরিচলনও হবে না, আর আবর্তনও হবে না। তাহলে বন চরালের চলনটা বোঝা গেছে। বন চরাল হচ্ছে এক ধরনের ত্রিফলক প্রকৃতির পাতা, যেখানে ওপরে পাতাটা ফিক্স থাকে, স্থির থাকে, এবং পার্শ্বে দুটি পাতা উপবৃত্তাকার পথে এরকমভাবে ওঠানামা ওঠানামা করে। এটাকে বলা হচ্ছে আমাদের বন চরালের প্রকরণ চলন। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটাই পরীক্ষাতে বারবার কোয়েশ্চেনে দিয়ে দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের। এই জিনিসটা ভালো করে বোঝার আছে এখানে, ভালো করে বুঝবে। আমরা যখন ট্রপিক চলন পড়বো সেখানে আমরা 3টে চলন পড়বো। একটা হচ্ছে আলোকবর্তী, একটা হচ্ছে অভিকর্ষবর্তী, আর একটা হচ্ছে জলবর্তী, তাই না? তাহলে ভালো করে বোঝো। এইখানে একটা উদ্ভিদ আছে, এখানে একটা উদ্ভিদ আছে, এটা মাটি, এবং এইখানে তার মূল আছে। আচ্ছা, মূলটাকে আমি আরও ভালো করে আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে দেখো এইখানে আমাদের সূর্য আছে, ঠিক এই জায়গাতে আমাদের সূর্য মামা আছে, হ্যাঁ কি না? আমাদের মাথার উপরে আকাশের দিকে এই জায়গাতে আমাদের সূর্য মামা রয়েছে। এবং এই যে উদ্ভিদটা রয়েছে, এই উদ্ভিদটার পাতা কোনগুলো? এই উদ্ভিদের ঠিক এই জায়গাগুলো পাতা, এই জায়গাগুলো পাতা, এই জায়গাগুলো পাতা, এই জায়গাগুলো পাতা, আর এইদিকে আমাদের ডালগুলো বেরোবে, এইদিকে আমাদের ডালগুলো বেরোবে, শাখা প্রশাখাগুলো বেরোবে। এইবার আমি যেটা বোঝাতে চাইছি, দেখো সূর্য তো এখানে, তাহলে যে ট্রপিক চলনটা কি বলেছি, যে গতিপথের উদ্দীপকের গতিপথটাকে অনুসরণ করছে। তাহলে উদ্দীপকটা আছে কোথায়? এই ওপরে আছে, উদ্দীপকটা এই ওপরে আছে। তাহলে এর গতিপথটাকে যদি অনুসরণ করে, তাহলে এই যে বিটপ অংশটা, এটা তো বিটপ অংশ, কাণ্ড, এই কাণ্ডটা কোন দিকে বৃদ্ধি করছে? ওপর দিকে বৃদ্ধি করছে। কাণ্ডটা কোন দিকে বৃদ্ধি করছে? সূর্যের দিকে বৃদ্ধি করছে, হ্যাঁ কি না? তাহলে এইটাকে আমরা বলতে পারি যে অনুকূল আলোকবর্তী। এটাকে আমরা বলতে পারি যে অনুকূল আলোকবর্তী। তার কারণ কি? অনুকূল কেন বলছি? সে সূর্যের দিকে বৃদ্ধি পাচ্ছে, কাণ্ডটা সূর্যের দিকে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই মূলটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? এই মূলটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? এই মূলটা বৃদ্ধি পাচ্ছে সূর্যের বিপরীত দিকে। এই মূলটা বৃদ্ধি পাচ্ছে সূর্যের বিপরীত দিকে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো প্রতিকূল। এটাকে আমরা বলবো প্রতিকূল আলোকবর্তী চলন। এই আলোকবর্তী চলনটা এখানে, এটাকে আমরা বলবো প্রতিকূল আলোকবর্তী চলো, তাই না? তাহলে যে সূর্যের দিকে বৃদ্ধি পাচ্ছে, কে বৃদ্ধি পাচ্ছে? সূর্যের দিকে বৃদ্ধিটা কে পাচ্ছে বলো? সূর্যের দিকে বৃদ্ধিটা কে পাচ্ছে? কাণ্ড পাচ্ছে।
আর এখানে সূর্যের বিপরীত দিকে বৃদ্ধিটা কে পাচ্ছে? মূল পাচ্ছে। সূর্যের বিপরীত দিকে বৃদ্ধিটা কে পাচ্ছে? মূল পাচ্ছে। তাহলে একটা উল্টো দিকে বৃদ্ধি পাচ্ছে, একটা সোজা দিকে বৃদ্ধি পাচ্ছে। যে সোজা দিকে বৃদ্ধি পাচ্ছে তাকে আমরা বলছি অনুকূল আলোকবর্তী, যে উল্টো দিকে বৃদ্ধি পাচ্ছে তাকে আমরা বলছি প্রতিকূল আলোকবর্তী। আর যে এরকমভাবে সাইডে সাইডে বৃদ্ধি পাচ্ছে এটাকে আমরা বলবো তির্যক আলোকবর্তী। সে সোজাও যাচ্ছে না, বিপরীতও যাচ্ছে না, সে এরকমভাবে সাইডে 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 যাচ্ছে, এটাকে আমরা বলবো তির্যক আলোকবর্তী চলন। এটাকে আমরা বলবো তির্যক আলোকবর্তী চলন। তোমাদের পরীক্ষাতে দেখো এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেবে। কি কোয়েশ্চেন দিয়েছে? আলোক প্রতিকূলবর্তী। ভালো কোয়েশ্চেন। আলোক প্রতিকূলবর্তী মানে ওর সূর্য ওপরে আছে এবং এই দিকে যাওয়া বাদ দিয়ে সে নিচের দিকে যাবে। নিচের দিকে কে যাবে? মূল যাবে। এখানে মূল কোথাও রয়েছে দেখো, হ্যাঁ দেখো মূল তোমরা প্রথম অপশনেই পেয়ে গেলে। তো কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। বাদ বাকিগুলো হয়ে যাচ্ছে তোমাদের ভুল অ্যান্সার। এগুলো সব ভুল অ্যান্সার। কাণ্ডে কি দেখা যায়? কাণ্ডে দেখা যায় অনুকূল আলোকবর্তী। শাখা প্রশাখায় কি দেখা যায়? শাখা প্রশাখা দেখা যায় তির্যক। এটাকে তোমরা তির্যক বলতে পারো, ঠিক আছে। আর পাতায় কি দেখা যায়? পাতায়ও তির্যকই দেখা যায়, ঠিক আছে। 7 সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হলো। আচ্ছা এটা একটু ভালো করে মনে রাখবে, এই সূর্যমুখী ফুলের যে পাপড়িগুলো আছে তারা দেখবে সূর্যের দিকে মুখ করে বেঁকে যায়। তো এইটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের ফটোট্রপিজম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফটোট্রপিজম। ওকে ডান, এটা আবার মনে রাখবে। এটা ফোটোন্যাস্টিকও অনেক সময় অ্যান্সার নিয়ে নেয়, বাট ফটোট্রপিজমটা অ্যাকচুয়ালি অ্যান্সার হতে পারে, হবে এইটাই। বাট অনেক জায়গাতে পরীক্ষাতে ফোটোন্যাস্টিক ব্যাপারটাকেও পরীক্ষাতে অ্যান্সার হিসেবে ধরে নেয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। যে ভলবক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায়, এটি কি ধরনের চলন? ভালো করে বোঝো। ভলবক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায়। তাহলে যেখানে ধরো এইখানে একটা তীব্র লাইট আছে, এখানে তীব্র লাইট আছে, আর এখানে খুব ছোট্ট একটা মৃদু লাইট আছে। এবার যদি এইখানে ভলবক্স থাকে, এখানে ভলবক্সটা থাকে, এই ভলবক্স এক ধরনের উদ্ভিদ, একমাত্র গমনে সক্ষম উদ্ভিদ হচ্ছে ভলবক্স, সে কিনা সামগ্রিক চলন করতে পারে। তাহলে এই ভলবক্সটা কোন দিকে যাবে বলো তো? এই ভলবক্সটা এই মৃদু আলোর দিকে যাবে। এই ভলবক্সটা যাবে মৃদু আলোকের দিকে, এ উজ্জ্বল আলোকের দিকে যাবেই না। বোঝাতে পারলাম? এই মৃদু আলোকের দিকে বেঁকে যাবে, আমাদের তীব্র আলোকের দিকে যাবে না। তাহলে এই ভলবক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হচ্ছে আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যাচ্ছে, এটি হলো এক ধরনের ফোটোট্যাকটিক চলন। এটি হচ্ছে এক ধরনের ফোটোট্যাকটিক চলন। বাকি অপশনগুলো দেখে নাও। ফটোট্রপিক তো হবে না, ফোটোন্যাস্টিকও হবে না, এটা পদ্মফুলে দেখা যায়, থার্মোট্রপিকও হবে না, ঠিক আছে। বুঝতে পারলাম? এটা হচ্ছে এক ধরনের ফোটোট্যাকটিক চলন, ঠিক। আচ্ছা 9 নম্বর কোয়েশ্চেন। প্রদত্ত যে জোরটি সঠিক নয় তা শনাক্ত করো। কোনটা সঠিক নয় এই ধরনের কোয়েশ্চেনে ভালো করে আগে দেখে নেবে যে এই ব্যাপারটা লেখা আছে কিনা, ঠিক আছে। এই ব্যাপারটা লেখা থাকলে একটু ভাবনা চিন্তা করে নেবে, 2 সেকেন্ড নিজের মাইন্ডকে দেবে, নিয়ে একটু ভাবনা চিন্তা করে নেবে যে কোন অপশনটা সঠিক হতে পারে। কি বলবে? কি বলেছে দেখো, ফোটোন্যাস্টিক চলন সূর্যমুখী। ফোটোন্যাস্টিক চলন কি সূর্যমুখী বটে? ফোটোন্যাস্টিক চলন কি সূর্যমুখী বটে? আচ্ছা থার্মোন্যাস্টিক চলন কি হাসনুহানা বটে? না সিসমোন্যাস্টিক চলন পদ্ম, না কেমোন্যাস্টিক চলন সূর্য শিশির? দেখো এই কেমোন্যাস্টিক চলনটা কিন্তু সূর্য শিশিরের মধ্যে আসছে। আচ্ছা এই অপশনটা নিয়ে একটা কথা বলে দিই, ফোটোন্যাস্টিক চলনটা সূর্যমুখী নেয় না, ফটোপিরিয়ডিজমই নেয় সূর্যমুখীটাকে। তো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কেমোন্যাস্টিক চলন সূর্য শিশির। এইটাকেই তোমরা করে আসবে, ঠিক আছে। অবশ্যই এত কনফিউজিং অপশন তোমাদেরকে দেবে না, মেবি দেবে না, তোমাদের ভাগ্য খুবই খারাপ থাকলে তোমাদেরকে দিয়ে দিতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম দেয় না। তো কেমোন্যাস্টিক চলন হচ্ছে সূর্য শিশির। এই যে সূর্য শিশির, ডায়োনিয়া, কলসপত্রী, এই উদ্ভিদগুলো বললাম, এটা হচ্ছে কেমোন্যাস্টিক। এদের হচ্ছে পতঙ্গভূত উদ্ভিদ, এর কোনো পোকাইল এরকমভাবে চেপে ধরে নেয়, তাই না। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে সন্ধ্যা মালতী জুঁই কম আলোতে ফোটে আবার দিনের বেলায় বেশি আলোকে মুদে যায়, এটি এক প্রকার। আমি তো বললাম যে আলোর প্রভাবে যেসব রসস্ফীতিজনিত ন্যাস্টিক চলন দেখা যাবে সেই সব চলনটা হয়ে যাবে তোমাদের ফোটোন্যাস্টিক চলন। দেখো ফোটোন্যাস্টিক প্রথমেই আছে, ফোটোন্যাস্টিক তো প্রথমেই আছে, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। জিওট্রপিক তো বললাম যে অভিকর্ষের জন্য হয়, থার্মোন্যাস্টিক আমাদের তাপের জন্য হয়, কেমোন্যাস্টিক আমাদের কেমিক্যালের জন্য হয়। তাহলে একমাত্র অপশন পড়ে হলো সেটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন। নেক্সট কোয়েশ্চেন। ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে বা মসের পুংজনন কোষের শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কি চলন? দেখো এই কোয়েশ্চেনটাতে
প্রথম একটা ওয়ার্ডেই অ্যান্সার বেরিয়ে যাবে, একটা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডেই অ্যান্সারটা বেরিয়ে যাবে, কিন্তু তোমাদেরকে বেছে নিতে হবে যে কোন অ্যান্সারটা তোমরা করবে। একটা ওয়ার্ড আছে দেখো, ম্যালিক অ্যাসিড, একটা ওয়ার্ড পাচ্ছ এখানে ম্যালিক অ্যাসিড, এই ওয়ার্ডটা পাচ্ছ ম্যালিক অ্যাসিড। এই ম্যালিকটা হচ্ছে একটা অ্যাসিড, এই ম্যালিকটা হচ্ছে একটা অ্যাসিড, তাই না? ম্যালিকটা হচ্ছে একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড মানে কেমন ধরনের চলন হতে পারে? কেমো মানে হচ্ছে কেমিক্যালের প্রভাবে কেমো। এবার সেটা কেমোন্যাস্টিক না কেমোট্যাকটিক সেটাকে ভাবতে হবে। এবার এই ফার্ন গাছে শুক্রাণু যে ধরনের চলন দেখায় সেটা হচ্ছে এক ধরনের ট্যাকটিক চলন। এবার কার প্রভাবে দেখায়? ম্যালিক অ্যাসিডের প্রভাবে দেখায়। যেহেতু ম্যালিক অ্যাসিডের প্রভাবে দেখায়, অ্যাসিড হচ্ছে এক ধরনের রাসায়নিক বস্তু, তাহলে কি হচ্ছে আমাদের কেমোট্যাকটিক চলন। কেমন চলন? কেমোট্যাকটিক। তাহলে এখানে আমরা বলবো কেমোট্যাকটিক চলন হচ্ছে একদম রাইট অ্যান্সার। ট্রপিক চলন তো কোনোদিনই হবে না, ট্রপিক চলন হবে না, ন্যাস্টিক চলন হবে না, থার্মোট্যাকটিক চলনও হবে না, তাহলে সেটা হয়ে যাবে কেমোট্যাকটিক চলন। আচ্ছা, কি বলেছে? নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। আচ্ছা, আমরা বসাবো উপযুক্ত শব্দ, আমরা বসাবো এখানে। কি বসাবো? দেখো, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে আমি বলেছি যে ন্যাস্টিক চলন উদ্দীপকের কি হয়? তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে। গমনে সক্ষম একটি উদ্ভিদ, আমি একটু আগে বললাম যে গমনে সক্ষম একটি উদ্ভিদ হচ্ছে ভলভক্স। গমনে সক্ষম উদ্ভিদ হচ্ছে আমাদের ভলভক্স। কি হচ্ছে আমাদের? ভলভক্স। আচ্ছা, সুন্দরী উদ্ভিদের শ্বাসমূলে ড্যাশ জিওট্রপিক চলন দেখা যায়। এই কোয়েশ্চেনটা তোমরা জেনে নাও, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে অথবা তোমাদের এরকম শূন্যস্থান পূরণে আসবেই আসবে। 3টে স্টার মার্ক করে দিয়েছি, তার মানে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য ডবল 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 বা ট্রিপল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটু বুঝিয়ে নিই ভালো করে, বোঝো এই ব্যাপারটাকে। এই যে মাটি আছে, তো এটা মাটি, এইখানে সুন্দরী গাছটা আছে, সুন্দরী গাছ খুব সুন্দর হয়, ঠিক। এবার এর নিচে এখানে মূল আছে, এর মূল আছে, তো এর মূল আছে এরকমভাবে, এটা মূল। এবার এরা তো লবণাম্ব জায়গাতে থাকে না, যে মাটির মধ্যে বা জলের মধ্যে প্রচুর পরিমাণে নুন আছে, এবং এই নুন যে পরিমাণে ওদের মাটিতে থাকে ওদের অতটা সহ্য হয় না, তার জন্য একটা ওরা বিকল্প পথটাকে বেছে নিয়েছে। ওদের শ্বাস নেবার জন্য এক ধরনের স্পেশাল টাইপের মূল আছে, যেটাকে আমরা শ্বাসমূল বলি, তো এদের মূলগুলো এরকমভাবে ট্রাভেল করে এরকমভাবে, যে ঠিক এই জায়গাতে এরকমভাবে উঠে যায়, আবার এই দিকেও ট্রাভেল করবে এরকমভাবে, নিয়ে ঠিক মাটির ওপর এরকমভাবে উঠে যাবে, এখানে ট্রাভেল করবে মাটির ওপর এরকমভাবে উঠে যাবে। তাহলে এই যে এই ওদের যে এখানে গোড়াটা আছে তার অনেক দূরে গিয়ে এরকমভাবে মাটি থেকে ফুটে উঠে যাবে। ভালো করে বোঝো, মূল বাড়ার কথা নিচের দিকে, কিন্তু ও বাড়ছে স্পেশাল কন্ডিশনে, ও বাড়ছে কোন দিকে? ও বাড়ছে হচ্ছে মাটির উল্টো দিকে, মানে মাটি যেদিকে নিচের দিকে যাচ্ছে ওদিকে বাড়ছে না, ও সূর্যের দিকে বৃদ্ধি পাচ্ছে, ওপর দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এখানে কি ব্যাপারটা কি? এগুলোকে নিউমেটাফোর্স বলা হয়, এগুলোকে নিউমেটাফোর্স বলা হয় বা শ্বাসমূল বলা হয়। তাহলে এই যে শ্বাসমূলগুলো রয়েছে, এই যে শ্বাসমূলগুলো রয়েছে, এগুলা কেমন ধরনের চলন দেখাচ্ছে? আচ্ছা, ভালো করে বোঝো, অভিকর্ষ কোন দিকে, অভিকর্ষ কোন দিকে কাজ করে? এই পেনটাকে মধ্যে ধরে ফেলে দিই, তাহলে পেনটা কোথায় এসে পড়বে? পেনটা নিচের দিকে পড়বে, তাহলে অভিকর্ষ কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। মাধ্যাকর্ষণ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তাহলে এই জায়গাতে আমাদের নিচের দিকে মাধ্যাকর্ষণ বলটা কাজ করছে। তাহলে এই যে এই মূলটা তো মাধ্যাকর্ষণ দিকেই বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারবো যে হ্যাঁ, ওই যে মূলটা এই দিকে চলে যায়নি সেই মূলটা হচ্ছে আমাদের অনুকূল অভিকর্ষবর্তী চলন, হ্যাঁ কি না? বা অন্য গাছের মূলগুলো আমরা বলবো যে অনুকূল অভিকর্ষবর্তী চলন, কারণ অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই কাণ্ডটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? এই কাণ্ডটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? এই কাণ্ডটা অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি না যে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, এটা আমরা বলতে পারি যে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, তার কারণ অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে না, এ আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, বা বলতে পারি অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই মূলটাও তো সেই একই কাজ করছে, অভিকর্ষের দিকে তো বৃদ্ধি পাচ্ছে না, ও কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই মূলটাও করছে আমাদের প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে এইখানে সুন্দরী গাছের শ্বাসমূলে এনে প্রতিকূল জিওট্রপিক চলন দেখা যায়। তাহলে যেহেতু এখানে ইংলিশ বলেছে, তাহলে তোমরা এখানে কি লিখবে? নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। যদি এখানে অভিকর্ষবর্তী লিখতো তাহলে তোমরা লিখতে যে প্রতিকূল অভিকর্ষবর্তী আর নেগেটিভ জিওট্রপিক একই ব্যাপার, একটা ইংলিশে একটা বাংলাতে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে লিখে দেবে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় বা
প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। আচ্ছা, এই চলনটা, এই যে প্রতিকূল অভিকর্ষবর্তী যে চলনটা দেখাচ্ছি, এইটা আবার আলোক অনুকূলবর্তীও, তাই না? এইখানে তো সূর্যমামা আছে, সূর্যমামা তো কখনো মুদে যায় না, সূর্যমামা অলওয়েজ থাকে। তাহলে এই সূর্যটার দিকে তো এই মূলটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি অনুকূল আলোকবর্তীও বলতে পারি, অনুকূল আলোকবর্তীও বলতে পারি। বা কোনো কোনো বইয়ে তোমরা দেখবে যে এটাকে প্রতিকূল জলবর্তী চলনও দেখিয়েছে। জল মাটির নিচে থাকে, এবার যে মূলগুলো জলের দিকে বৃদ্ধি পায় সেটাকে আমরা বলবো যে অনুকূল জলবর্তী চলন। কিন্তু যে শ্বাসমূলটা জল থেকে উঠে ওপর দিকে মাটির ওপরে উঠে যায় সেটাকে আমরা বলতে পারি যে প্রতিকূল জলবর্তী চলন। বাট এক্স্যাক্ট কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এক্স্যাক্ট কারেক্ট অ্যান্সার হবে আমাদের প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। ভল বক্সের আলোর দিকে চলন হলো পজিটিভ, কি আছে? ভল বক্সের আলোর দিকে চলন হলো পজিটিভ ট্যাকটিক চলন। ঠিক আছে, কি হবে? পজিটিভ ট্যাকটিক চলন হবে, পজিটিভ ট্যাকটিক চলন। ওকে, ডান। তো মোটামুটি এই কোয়েশ্চেনগুলো সমস্ত কিছু করে রাখবে তোমরা। আচ্ছা, একটি শব্দে বা একই বাক্যে উত্তর দাও। খুবই সোজা সোজা কোয়েশ্চেন আছে এবং এই কোয়েশ্চেনগুলোই তোমাদের পরীক্ষাতে আসে। প্রত্যেকটা টপিককে ধরে নেওয়ার চেষ্টা করেছি আমি। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি প্রকৃতির চলন? তাহলে আমি বললাম যে টিউলিপ ফুলে কোন ধরনের চলন দেখা যায়, কি বলেছে? টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, মানে ম্যাক্সিমাম যখন বেশি পরিমাণ তাপ আসে তখন কিন্তু এই টিউলিপ ফুলের পাপড়িগুলো খুলে যায়। আবার তাপ যদি কমে যায় তাহলে টিউলিপ ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, মুদে যায়। তাহলে এটি এক ধরনের কি, তাপের দ্বারা কোন চলনটা নিয়ন্ত্রিত হচ্ছে? থার্মোন্যাস্টিক চলন। কোন চলন? থার্মোন্যাস্টিক। আমাদের ফটোন্যাস্টিকে আলোর দ্বারা, থার্মোন্যাস্টিক তাপের দ্বারা, কেমোন্যাস্টিক রসায়নের দ্বারা বা কেমিক্যালের দ্বারা, আর সিসমোন্যাস্টিক হচ্ছে স্পর্শ দ্বারা। তাহলে এখানে টিউলিপ ফুলে কিসের জন্য হবে? এটা হবে আমাদের থার্মোন্যাস্টিক। এটা হবে আমাদের থার্মোন্যাস্টিক। আচ্ছা, বলেছে লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এটি কোন প্রকার চলনের উদাহরণ তা উল্লেখ করো। দেখো, একটু আগেই ব্যাপারটাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। কতটা বুঝেছো আমি তো বুঝতে পারছি না, বাট এইটা কেমন হবে অ্যান্সারটা ভালো করে দেখে নাও। যে লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, জলের উৎসের বিপরীত দিকে, অবশ্যই জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। এটি কোন প্রকার চলনের উদাহরণটা উল্লেখ করো। দেখো, এখানে জলটাকে মেনশন করে দিয়েছে, তাই না? এখানে জলটাকে মেনশন করে দিয়েছে, তাহলে এখানে তোমরা কোন অ্যান্সারটা লিখবে? প্রতিকূল অভিকর্ষবর্তী লিখবে না প্রতিকূল জলবর্তী লিখবে? এইখানে যেহেতু জলটাকে মেনশন করে দিয়েছে, এখানে তোমরা প্রতিকূল জলবর্তী চলনটাকে লিখবে। বোঝাতে পারলাম? যদি এখানে কোনো মেনশন করা না থাকতো, সুন্দরী গাছের শ্বাসমূলে কোন প্রকার চলন দেখা যায়, যদি এইটা বলতো তখন তোমরা লিখতে প্রতিকূল অভিকর্ষবর্তী। কিন্তু এখানে জলটাকে মেনশন করে দিয়েছে, যদি জল যেখানে মেনশন করে দেবে তখন কিন্তু এটা তোমরা লিখবে না। তখন তোমরা কি লিখবে? তখন তোমাকে এটা প্রতিকূল জলবর্তী লিখতে হবে, কারণ তোমাকে এটা তো বলেই দিয়েছে যে জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। যদি নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে সুন্দরী গাছের শ্বাসমূল কোন প্রকার চলন দেখা যায়, তখন তোমরা বলবে এটাকে যে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। কারেক্ট? তাহলে অবশ্যই তোমরা এইটাকে লিখবে যে প্রতিকূল জলবর্তী চলন দেখা যায় কোথায়? লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলে, সেটা সুন্দরী গাছ হতে পারে বা অন্যান্য ম্যানগ্রোভ যে উদ্ভিদগুলো আছে সেটাতে হতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এটি কি প্রকৃতির চলন? আচ্ছা, আমি একটু আগেই তো বললাম যে এই যে গাছ আছে, এই মূলটা তো মাটির দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে মাটির দিকে বৃদ্ধি পাচ্ছে, ওপরে সূর্যমামা আছে আমাদের, আর এইখানে আছে আমাদের অভিকর্ষ। এই পেনটাকে যদি আমি ছুঁড়ে ফেলে দিই, এভাবে ফেলে দিয়ে ছেড়ে দিই, তাহলে কী হবে? নিচের দিকে পড়ে যাবে, হ্যাঁ কি না? নিচের দিকে পড়ে যাবে। তাহলে এই নিচের দিকে পড়ে যাবে, তার মানে কি নিচে আমাদের কি আছে? অভিকর্ষ আছে। তাহলে নিচে যেহেতু অভিকর্ষ আছে, তাহলে মূলটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? মূলটা বৃদ্ধি পাচ্ছে আমাদের অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, মূলটা আমাদের অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অনুকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে আমরা কি বলতে পারি? যে অনুকূল অভিকর্ষবর্তী চলন। কি বলবো আমরা? অনুকূল অভিকর্ষবর্তী চলন। সেরকমভাবে আমরা এখানে এটাও বলতে পারি যে প্রতিকূল আলোকবর্তী চলন। কাণ্ডটা আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, মূলটা আলোর বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা প্রতিকূল আলোকবর্তী চলনও বলতে পারি। কিন্তু এখানে লিখবে কোনটা? এখানে লিখবে কোনটা? যেহেতু মাটির দিকের বৃদ্ধি পাচ্ছে, এখানে তোমরা লিখে দেবে অনুকূল অভিকর্ষবর্তী চলন। কি লিখবে? অনুকূল অভিকর্ষবর্তী চলন। কারেক্ট? আচ্ছা, এটা লিখবে। নেক্সট কোয়েশ্চেন। মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, এটি কি প্রকৃতির চলন? মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, তাহলে এটা লিখবে তোমরা অনুকূল জলবর্তী চলন। কি লিখবে? অনুকূল জলবর্তী চলন। কারেক্ট? বোঝাতে পেরেছি? আশা করছি এই টপিকটাকে তোমাদেরকে বোঝাতে পারলাম।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখনও অবধি তোমরা ভিডিওটাকে দেখছো, তাহলে এখনও যারা সাবস্ক্রাইবার করোনি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশানটা অল নোটিফিকেশান সেট করে নাও। আমরা কিন্তু এই ধরনের ভিডিও আরও তোমাদেরকে দেবো এবং আরও অনেক এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের টপিক ক্লিয়ার করার চেষ্টা করবো। এবং তোমাদের যারা এখনও প্রিপারেশনে খুব ভালো করে এখনও হয়নি তোমাদের প্রিপারেশন, তোমাদের এই ভিডিওগুলো দেখলে সেই প্রিপারেশনগুলো কিন্তু আরও অনেক ভালো হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। এবার আমরা হরমোনে ঢুকছি। হ্যাঁ, একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হলো, কি বলেছে? একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হলো। দেখো, আম্লিক উদ্ভিদ হরমোন 3টে হরমোন আছে, অক্সিন, জিব্রেলিন আর সাইটোকাইনিন। তার মধ্যে অক্সিনের নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কি নাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, নামের মধ্যে অ্যাসিড রয়েছে, তো সেটা আম্লিক। জিব্রেলিক অ্যাসিড, জিব্রেলিনকে বলা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, তাহলে ওর নামের মধ্যেও অ্যাসিড আছে, তাহলে সেটাও একটা অ্যাসিড। তাহলে কি হচ্ছে এখানে? একটা জিনিস ভালো করে বলেছে, নাইট্রোজেনবিহীন। মনে রাখবে তোমাদের সিলেবাসে একটাই হরমোন আছে যে কিনা নাইট্রোজেনবিহীন হরমোন, এবং সেইটা হচ্ছে আমাদের জিব্রেলিন। সেটা হচ্ছে আমাদের জিব্রেলিন। এই জিব্রেলিনের মধ্যে কোনো রকম নাইট্রোজেন থাকে না, বাকিগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। বাকি এই যে অক্সিন হচ্ছে এর মধ্যে নাইট্রোজেন আছে, সাইটোকাইনিনের মধ্যেও নাইট্রোজেন আছে। নেক্সট কোয়েশ্চেন। উদ্ভিদ হরমোনে কিছু কাজ দেওয়া হলো, উদ্ভিদ হরমোনে কিছু কাজ দেওয়া আছে অগ্রস্ত, আচ্ছা কিছু কাজ দেওয়া আছে এখানে। এবার এদের মধ্যে কোন দুটি হচ্ছে জিব্রেলিনের কাজ, এটাকে তোমাদেরকে বলতে হবে যে কিছু কাজ দেওয়া আছে এবং এই কাজের মধ্যে কোন দুটি হচ্ছে আমাদের জিব্রেলিনের কাজ। কি বলেছে? যে অগ্রস্ত প্রকটতা ঘটানো, পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করা। আচ্ছা, এই যে যদি একটা উদ্ভিদের অগ্রমুকুলটাকে আঁকি আর এইদিকে যদি একটা পার্শ্বমুকুল আঁকি, এইটাকে বৃদ্ধি করতে কে সাহায্য করে? অক্সিন করে। আর এইটাকে বৃদ্ধি করতে কে সাহায্য করে? সাইটোকাইনিন করে। তোমার ছোটোবেলা থেকে জেনে এসছো যে অক্সিন হচ্ছে অগ্রস্ত প্রকটতাতে সহায়তা করে। তার মানে এ কী করবে? এই হরমোনটা কি করবে? এখানে যদি অক্সিন কাজ করে তাহলে এই অক্সিনটা কী করবে? অগ্রমুকুলটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। আর এই যে এইখানে যে পার্শ্বমুকুলটাকে আছে, এখানে যদি আমাদের সাইটোকাইনিন কাজ করে তাহলে এ কী করবে? আমাদের পার্শ্বমুকুলটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। আচ্ছা, এদের উল্টো কাজও আছে। অক্সিন যেমন অগ্রমুকুলটাকে বৃদ্ধি করতে সাহায্য করছে, ঠিক তেমনই এই পার্শ্বমুকুলটাকে আটকে দিতেও সাহায্য করছে, এর বৃদ্ধিটাকে ব্যাহত করছে। ঠিক সাইটোকাইনিনও তাই, এ যেমন পার্শ্বমুকুলটাকে বৃদ্ধি করছে, এ কিন্তু অগ্রমুকুলটাকে বৃদ্ধি করতে ব্যাহত দিচ্ছে। কোনো গাছ যদি এভাবে না মোটায়, আমার মতো পাতলা থেকে যায়, তাহলে কি করবে? দেখবে ওপরের ডগাটাকে কেটে দেয়, দিয়ে সাইড থেকে অনেক ডালপাল্লা বেরিয়ে যায়। কিসের জন্য হয়? সাইটোকাইনিনের জন্য হয়, অক্সিজেনের জন্য হয়। বুঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে অগ্রস্ত প্রকটতা ঘটানো ও পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করা, এইটা হচ্ছে অক্সিনের কাজ। এটা হচ্ছে অক্সিনের কাজ। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। কি বলেছে? মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। তাহলে এইটা কার কাজ? এইটা অবশ্যই জিব্রেলিনের কাজ। এটা অবশ্যই জিব্রেলিনের কাজ। ঠিক আছে, পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটানো, এটা কার কাজ? এটা সাইটোকাইনিনের কাজ। এটা কার কাজ? এটা সাইটোকাইনিনের কাজ। আর পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো, এইটা হচ্ছে আমাদের জিব্রেলিনের কাজ। আচ্ছা, জিব্রেলিন যে পর্বমধ্য বৃদ্ধি করে সেটাকে একটু ভালো করে বলে দিই। এই যে ধরো একটা বাঁশ গাছ দেখেছো, এরকমভাবে থাকে, বাঁশ গাছ দেখেছো এরকমভাবে থাকে। তাহলে এইটা হচ্ছে একটা পর্ব, বা ইংলিশে নোটস বলা হয়। এইটা হচ্ছে আর একটা পর্ব। আর এই যে মিডিলে যে দৈর্ঘ্যটা রয়েছে এটাকে বলা হয় পর্ব মধ্য, এটাকে বলা হয় পর্ব মধ্য। ঠিক, তাহলে এই পর্ব মধ্যের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করার জন্য দায়ী হচ্ছে আমাদের জিব্রেলিন হরমোন। এবং এই যে প্রসেসটা পরীক্ষাতে বারবার কোয়েশ্চেন দেয়, এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে বোল্টিং। এই প্রসেসটার নাম হচ্ছে বোল্টিং। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এইখানে কোন দুটো কাজ হলো? একটা হলো আমাদের 2 নম্বর, একটা হলো 4 নম্বর। তাহলে 2 আর 4 কোথায় অপশনে রয়েছে? দেখো এই অপশন। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, বাদ বাকিগুলো ভুল অপশন। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? উদ্ভিদে পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সহায়তা করে। দেখো এখনই আমি পড়ালাম, উদ্ভিদের যে সাইডের মুকুলটা আছে পার্শ্বীয় মুকুল, এটার বৃদ্ধিতে সাহায্য করবে সাইটোকাইনিন, অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করবে অক্সিন, এবং জিব্রেলিন কি করবে? বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করবে, মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গন করবে, তার সাথে সাথে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করবে। তাই না? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের সাইটোকাইনিন অ্যান্সার। তোমরা নিজেরাই অ্যান্সার বলতে পারবে যে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে কে সাহায্য করছে? আমাদের সাইটোকাইনিন সাহায্য করছে। অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধিতে, ইথিলিন ফল পাকাতে, আর জিব্রেলিন হচ্ছে আমাদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে। কারেক্ট? বোঝাতে পেরেছি? নেক্সট কোয়েশ্চেন। কোন হরমোন প্রয়োগ করলে পাতাবাহার গাছ ফুলদানিতে ফুলের তোড়া দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়?
যদি তোমাদের এইখানে একটা পাতা থাকে, এই যে একটা পাতা আমি আঁকছি এখানে, এবার এই পাতাটাকে তুমি ম্যাক্সিমাম দিন চিরহরিত করে রাখবে, এর বার্ধক্য বিলম্বিত করবে। কি বললাম, এই পাতাটাকে তুমি ঘরে দীর্ঘদিন ফুলের তোড়াতে রেখে দেবে এবং এর কি করবে, বার্ধক্য বিলম্বিত করবে। কি করবে, বার্ধক্য বিলম্বিত করবে। বিলম্বিত ইন দ্য সেন্স কি বলতে চাইছে, যে অনেক দিন এটাকে চিরহরিত রাখবে, এটাকে পচে যেতে বা নষ্ট হতে দেবে না। তখন তোমরা কোন হরমোনটাকে এর মধ্যে স্প্রে করবে বা কোন হরমোনটাকে প্রয়োগ করবে, মনে রাখবে এই হরমোনটার নাম হচ্ছে সাইটোকাইনিন হরমোন। এই হরমোনটার নাম হচ্ছে সাইটোকাইনিন হরমোন, ঠিক আছে। এবং এই যে প্রভাবটা, এই প্রভাবটার নাম হচ্ছে রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। এই দুটো বিজ্ঞানী প্রথম দেখেছিল, যেটা নাম দিয়ে দেওয়া হয়েছিল রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। কোন প্রভাবটাকে বলছে, যে কিনা পাতার মধ্যে কোনো একটা হরমোন প্রয়োগ করে দিলে সেই হরমোনটা পাতাকে অনেক দিন সবুজ করে রাখতে বা নষ্ট হতে দেয় না। এটা কোন হরমোনের জন্য, ওই কোন হরমোনটার জন্য হচ্ছে বা কোন হরমোনটাকে স্প্রে করতে হবে, সেটা হচ্ছে সাইটোকাইনিন। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে হয়ে যাবে সাইটোকাইনিন কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বলছে বোল্টিংয়ে সাহায্যকারী উদ্ভিদ হরমোন। এখনই বললাম যে এইটা হচ্ছে একটা পর্ব, এইটা হচ্ছে আর একটা পর্ব, এই মাঝের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের পর্ব মধ্য। এই পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে হচ্ছে আমাদের কে, জিব্রেলিন হরমোন। তাহলে জিব্রেলিন হরমোন হচ্ছে কারেক্ট অ্যান্সার। অক্সিন হবে না, সাইটোকাইনিন হবে না, ইথিলিন হবে না। গঠনের মাধ্যমে উদ্ভিদের পার্শ্বীয় বা গৌণ বৃদ্ধি ঘটায়। ভালো করে বুঝে রাখবে, এই যদি একটা উদ্ভিদ হয়, তাহলে এই উদ্ভিদের সাইডের যে বৃদ্ধি, পার্শ্ব যে বৃদ্ধি, এইটা ঘটায় সাইটোকাইনিন। আর এই যে মূল রয়েছে, এই যে মূলের বৃদ্ধি ঘটায় অক্সিন। অক্সিনটাকে রুট হরমোন বলা হয়, অক্সিনকে রুট হরমোন বলা হয়। টিস্যু কালচার পদ্ধতিতে অক্সিন আর সাইটোকাইনিন নেওয়া হয়, ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে এখানে কি হবে, ক্যাম্বিয়ামের গঠনের মাধ্যমে উদ্ভিদের পার্শ্বীয় বা গৌণ বৃদ্ধি ঘটায়। ক্যাম্বিয়াম তোমরা 11th পড়বে। তাহলে ক্যাম্বিয়াম গঠনের মধ্যে উদ্ভিদের পার্শ্বীয়, তোমাদের দরকার শুধু এই পার্শ্বীয় কথাটা। পার্শ্বীয় বৃদ্ধি কে ঘটাচ্ছে, আমাদের কাইনিন। এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা ভেবো না এখানে অ্যান্সারটা ভুল লেখা আছে, তোমরা ভেবো না যে এখানে সাইটোকাইনিন কেন লেখেননি স্যার, কাইনিনও বলা হয়। অনেক সময় পরীক্ষাতে তোমাদের শুধু কাইনিন বলে দেবে, ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কাইনিন। কি বলেছে, সঠিক জোড়টি নির্বাচন করো। সঠিক জোড় নির্বাচন করতে বলেছে, সঠিক জোড়, সঠিক বলেছে ক্যালাস থেকে বিট বংশ সৃষ্টিতে সাহায্য করে অক্সিন। দেখো এখনই বললাম অক্সিন হচ্ছে রুট হরমোন, অক্সিন হচ্ছে রুট হরমোন, ও মূল তৈরি করতে সাহায্য করবে যখন টিস্যু কালচার হবে। তার মানে এটা হচ্ছে ভুল অ্যান্সার, এটা ভুল। কি বলেছে, অগ্রস্ত প্রকটতা প্রতিরোধী হরমোন। অগ্রস্ত প্রকটতা প্রতিরোধী হরমোন, তাহলে আমি কি বললাম, সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করবে এবং অগ্রমুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করবে, তাই না? তাহলে এইটা তো হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলটাকে বৃদ্ধি করবে কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করে দেবে। তো এইটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখো, বার্ধক্য বিলম্বিত করে কে, সাইটোকাইনিন। ডালিয়ার শাখা কলমে ব্যবহৃত সংশ্লেষিত হরমোন হচ্ছে IA না, এটা হবে IBA, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। ফল পাকানোর জন্য প্রয়োজনীয় হরমোন হলে, একদম সোজা কোয়েশ্চেন, জল ভাতের মতো কোয়েশ্চেন। ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে, ইথিলিন হরমোন। ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে, ইথিলিন হরমোন। একমাত্র উদ্ভিদের গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন হরমোন। নেক্সট কোয়েশ্চেন, নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। ড্যাশ উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আমি বললাম যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করতে সাহায্য করে হচ্ছে জিব্রেলিন হরমোন, তাই না? তাহলে এটা কোন হরমোন হবে, এখানে জিব্রেলিন হরমোন হলে, জিব্রেলিন হরমোন। এটাকে তোমরা GA হরমোনও বলতে পারো, জিব্রেলিক অ্যাসিড হরমোনও বলতে পারো, ঠিক আছে। তোমরা বাংলাতে লিখে দেবে জিব্রেলিন বা ইংলিশে লিখে দেবে জিব্রেলিন হরমোন। নারকেলের তরল শস্যে বা ডাবের জলে কি পাওয়া যায়? এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষাতে আসার মোটামুটি 90% চান্স আছে যে নারকেলের তরল শস্যে বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়। মনে রাখবে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। আচ্ছা, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া যায়। তোমাকে বলে দেবে তোমাদের বাগানে একটা বেঁটে গাছ আছে, উদ্ভিদ আছে, তুমি চাইছো কোনো একটা হরমোন স্প্রে করে তার দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করাতে, তুমি কোন হরমোন স্প্রে করবে? তখন তোমরা বলবে যে স্যার আমরা জিব্রেলিন হরমোন স্প্রে করব, তার কারণ সে পর্বমধ্যের দৈর্ঘ্যটাকে বোল্টিং প্রসেসের মাধ্যমে বাড়িয়ে দেবে। তাহলে এখানেও অ্যান্সার কি হয়ে যাবে, যে জিব্রেলিন হরমোন হয়ে যাবে। বা তোমরা বলে দেবে বংশগত খর্ব দূর করার জন্য কোন হরমোন প্রয়োজন, বা বলে তোমাদের বাগানের একটি গাছের পাতা খুব ঝরে গেছে, যাতে সে পাতাগুলো একটু দেরিতে ঝরে
তুমি কোন হরমোন স্প্রে করবে তখন তোমাকে বলতে হবে স্যার সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করতে হবে। আচ্ছা, লাস্ট স্লাইড চলে এসেছি। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বলেছে অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে না। এটা কে করে? এটা জিব্রেলিন করে। এটা জিব্রেলিন করে। জিব্রেলিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তাহলে এটা ভুল অ্যান্সার, মানে এটা মিথ্যা। কে করে? এটা জিব্রেলিন করে। অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ কেন করবে? অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করবে এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করবে, তাহলে এইটাও হয়ে যাচ্ছে ভুল, তাই না? জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে না। অকাল পত্রমোচন রোধ করে কে? সাইটোকাইনিন হরমোন। বার্ধক্য বিলম্বিত করে সাইটোকাইনিন হরমোন, রিচমন্ড ল্যাং প্রভাব বলা হয় তাকে, তাহলে এইটাও হয়ে যাবে ভুল। এটা জিব্রেলিন করে না, এটা সাইটোকাইনিন করে। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে না, ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। সাইটোকাইনিন। হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না। না, হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়। হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হয়ে যাওয়ার পরে ও বডির মধ্যে বেরিয়ে যায়, বডির মধ্যে থাকতে চায় না, ঠিক আছে, এক্সক্রিশন হয়ে যায়। আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আগাছানাশক হিসেবে কে ব্যবহার করা হয়? 2,4-D এটাকে ব্যবহার করা হয় আগাছানাশক হিসেবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি তোমাদের যতটা পেরেছি, প্রথম চ্যাপ্টারের দুটো টপিক থেকে ভরে ভরে কোয়েশ্চেন এখানে এনেছি, যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে এনেছি। বৃথা আরও অনেক বেশি যে ভুয়ো কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোকে আনিনি, এবং এইগুলো তোমরা দেখবে যে এরকম টাইপেরই কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে পাবে। তো আশা করছি এই ভিডিওটাকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কোনো দিনই অবশ্যই ভুলবে না। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো করে পড়ো, ভালো থাকো, টাটা।